আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আসলে আজকের এই পর্বটি ঈদের সম্পাদকীয়। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এবং আমি আজকে শিরোনাম করেছি এই ঈদের দিনে যে তবুও ঈদ আসে। আপনারা জানেন বাংলাদেশ ১.৫ বছরের অন্তর্বর্তী শাসনামলে উচ্ছৃঙ্খল গণবিচার বা মব সহিংসতার দেশে পরিণত হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের মাধ্যমে এর প্রকাশ কিছুটা থেমে এসেছে, কিন্তু পুরোটা থেমে যায়নি। ২০২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় গণ অভ্যুত্থানে। সে বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলের প্রত্যাশা ছিল যে একটা শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা অধ্যাপক ইউনূস জাতিকে উপহার দিবেন। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার আগে থেকে যে উচ্ছৃঙ্খল গণবিচার বা মব সহিংসতা চলছিল তা যেন আরও পল্লবিত হয় তার শাসনামলে। প্রশাসন, পুলিশের উপস্থিতিতে সারা দেশে যখন তখন যাকে তাকে মেরে ফেলা, কোনো স্থাপনা ধ্বংস করে দেওয়া, রাজনৈতিক কার্যালয় জ্বালিয়ে দেওয়া, নারীকে অপমান করা সব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মব সৃষ্টিকারীরা সমবেত হয়ে সরকারি অনুমোদন আদায় করেছিল মব সহিংসতা করার জন্য। বলা হয়ে থাকে মব জাস্টিসের প্রধান কারণগুলো হলো আইন এবং বিচারের ব্যবস্থার প্রতি অনাস্থা। কিন্তু অধ্যাপক ইউনূসের পুরো শাসনামলে এটি থামাবার প্রচেষ্টা তো ছিলই না, বরং ক্ষেত্র বিশেষে উৎসাহ দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ এই উচ্ছৃঙ্খল গণবিচারে খুন হয়েছে, আহত হয়েছে, নিঃশেষ হয়ে গেছে সম্পদ, অনেকের বাড়িঘর। হ্যাঁ, নারী ধর্ষণ এবং নিপীড়ন অতীতের সকল রেকর্ড পার করেছে এই সময়ে। নিয়মিত নদীতে লাশ ভাসতে দেখা গেছে সেই সময়টায়। সময়ের এক অস্থির প্রহরে দেশের সামাজিক বাস্তবতা এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়তে শুরু করে। আইন শৃঙ্খলার জায়গায় অনেক সময় উন্মত্ততাই যেন প্রাধান্য পেতে থাকে। গুজব তৈরি করে, উত্তেজনা সৃষ্টি করে একদল মানুষ যখন দল বেঁধে বিচার করার দায় নিজেদের হাতে তুলে নিচ্ছিল, তখন সভ্যতার মুখে অস্বস্তির কালো ছায়া লেগেছিল কিনা এই প্রশ্ন ইউনূস সাহেব নিজেই নিজেকে করবেন বলে আশা করি। এই পরিস্থিতির জন্য নৈতিক এবং রাজনৈতিক দায় এড়াতে পারেন না মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র এবং সমাজ যখন শৃঙ্খলার দৃঢ়বার্তা প্রয়োজন ছিল, তখন নেতৃত্বের অবস্থান ছিল অনেকটাই উচ্ছৃঙ্খল গোষ্ঠীর প্রতি নরম এবং ব্যর্থ। ফলে এক ধরনের নীরব প্রশ্রয় তৈরি হয়েছিল, যেখানে মব মানসিকতা ধীরে ধীরে সাহস পেতে শুরু করেছিল। এই বাস্তবতায় আইন যেন অনেক সময় জনতার আবেগের কাছে পিছিয়ে পড়ে, আর বিচারের ভার চলে যায় উত্তেজিত মানুষের হাতে। এটি শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নেতৃত্বের দুর্বলতা এবং নীতিগত অস্পষ্টতার ফলন। আমি আগেও বলেছি, কিছু কিছু ক্ষেত্রে সমর্থনের ফল। একটি সমাজ যখন ন্যায় বিচারের পরিবর্তে ভিড়ের শক্তিকে বিশ্বাস করতে শুরু করে, তখন তার পেছনে দায়বদ্ধতার প্রশ্ন অনিবার্য হয়ে দাঁড়ায়। আর সেই প্রশ্নের মুখে সবচেয়ে বেশি আলোচিত নাম হয়ে ওঠেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্নমত দমনে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে মব বা গণ উত্তেজনাকে কৌশল হিসেবে ব্যবহার করেছে। এবং আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে এই মব কালচার প্রশ্রয় পেয়েছে সাংঘাতিকভাবে, এবং বলা যায় যে পুরো রেজিমকেই কলঙ্কিত করেছে। এবং রাজনৈতিক প্রতিহিংসা এই সময়টাতে যেভাবে চর্চিত হয়েছে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে তা কখনোই দেখা যায়নি। কারাগারে হাজার হাজার নিরীহ মানুষ, যাদের কোনো অপরাধ না করেও তারা জেলখানায় আছেন, নিপীড়িত হচ্ছেন। সারা দেশের লাখ লাখ মানুষের নামে গণমামলা, এবং তাদেরকে নিপীড়িত করে, আতঙ্কিত করে দিন পার করেছেন অধ্যাপক ইউনূস, এবং তারা এখনো সে আতঙ্কের মধ্যে আছেন। এই পুরোটাই ঘটেছে ইউনূস সরকারের প্রতিহিংসা চর্চার কারণে। এই অবস্থা থেকে উত্তরণের কোনো দৃশ্যমান চেষ্টাই তিনি করেননি, এবং তার যারা উপদেষ্টা ছিলেন, সহকারী ছিলেন, তারাও করেননি। এমন এক বাংলাদেশ পেরিয়ে নির্বাচনের পর নতুন সরকার বাংলাদেশে এসেছে, এবং সেই বাংলাদেশে ঈদ এসেছে মবরাজের শাসনামল থেকে তারেক রহমানের উদারনৈতিক বাংলাদেশে। ১ মাস সিয়াম সাধনার পর ঈদ উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানা রং। এই উৎসবে যেমন মিশে আছে উদযাপনের বৈচিত্র্য, তেমনি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ জেগে উঠছে প্রাণের মেলায়। এবারের ঈদ এসেছে এমন এক সময়ে যখন বিশ্বের এক গুরুত্বপূর্ণ অঞ্চলে চলছে যুদ্ধ। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ
হামলার পর ইরান পাল্টা হামলা করেছে ইসরায়েলে, আরব বিশ্বের বিভিন্ন দেশে। এসব দেশে বাস করা আমাদের নাগরিকদের কয়েকজন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ আর তাদের পরিবার আছেন দুশ্চিন্তায়। বেড়ে গেছে জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। মূল্যস্ফীতি বাড়ছে ধাই ধাই করে। ইনুস জামানায় ব্যবসা লাটে উঠেছিল, এখন কিছুটা হাল ফিরবে বলে মানুষ যখন বিশ্বাস করতে শুরু করেছিল, তখনই এলো যুদ্ধ। শিল্প বাণিজ্যের অবস্থা ভালো নয়, বহু কারখানা এবং খনি বন্ধ হয়ে গেছে। মানুষের আয়ে টান পড়ায় বিনোদনের ক্ষেত্রেও খরচ কম হচ্ছে। ঈদের আগমনী হাওয়া যেন প্রতি বছরই একইভাবে বয়ে আসে, কিন্তু মানুষের জীবন সময়ের স্রোতে বদলে যায়। একসময় যে জনপদে শিল্প এবং বাণিজ্যের চাকা অবিরাম ঘুরত, আজ সেখানে অনেকটা নিস্তব্ধতা নেমে এসেছে। ধোঁয়া উড়িয়ে চলা কারখানার চিমনি আজ নিভে গেছে। একসময়ের কর্মচঞ্চল খনিগুলো যেন জমেছে দীর্ঘ নীরবতা। শ্রমিকদের কোলাহল, যন্ত্রের শব্দ, ব্যস্ত মানুষের পদচারণা, সব কিছু যেন ধীরে ধীরে স্মৃতির ভাঁজে হারিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি এসে পড়েছে সাধারণ মানুষের জীবনে। অনেক পরিবারেই এখন আয়ের ধারাটি আগের মতো নেই। সংসারের হিসাব মেলাতে গিয়ে মানুষকে প্রতিটি খরচ ভেবেচিন্তে করতে হচ্ছে। বাজারের থলিতে আগের মতো জিনিস ওঠে না, নতুন কাপড় কেনার আনন্দও সেইভাবে জড়িয়ে থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে দ্বিধা কাজ করে। বিনোদনের ক্ষেত্রেও সেই টান স্পষ্ট। মেলা, সিনেমা, বেড়ানো এবং ছোটোখাটো আনন্দের আয়োজনগুলো অনেক সময় থমকে যায় সংসারের প্রয়োজনের সামনে। তবুও জীবন থেমে থাকে না, মানুষের মনেও আশা নিভে যায় না এত সহজে। বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে যে উৎসবের আলো জ্বলে এসেছে, সেটিও নিভে যাবে না। তাই সব কিছুর মধ্যেও ঈদ ঠিকই আসে নীরবে, ধীর পায়ে, কিন্তু গভীর এক স্নিগ্ধতা নিয়ে। ঈদের চাঁদ যখন আকাশে ওঠে, তখন যেন মানুষের মনের ভিতরে একটুখানি আলো জ্বলে ওঠে। হয়তো নতুন পোশাক সবার জন্য কেনা সম্ভব হয় না, তবুও ছোট্ট উপহার কিংবা সাদামাটা রান্নায়ও উৎসবের আমেজ খুঁজে পায় মানুষ। প্রতিবেশীর দরজায় কড়া নেড়ে কুশল জিজ্ঞাসা করা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, তাদের খোঁজ নেওয়া, শিশুদের হাসি, এই ছোট ছোট মুহূর্তগুলি তখন হয়ে ওঠে ঈদের আসল আনন্দ। অভাব আর সংকটের মাঝেও ঈদের এই আগমন মানুষকে মনে করিয়ে দেয়, আনন্দের উৎস কেবল সম্পদে নয়, মানুষের হৃদয়ের উষ্ণতায়। কারখানা বন্ধ হতে পারে, বাজারে মন্দা আসতে পারে, জীবনের হিসাব কঠিন হয়ে যেতে পারে, কিন্তু মানুষের আশা, ভালোবাসা এবং মিলনের আকাঙ্ক্ষা এত সহজে নিভে যায় না। এই কারণেই সময় যত কঠিন হোক, মানুষের জীবনে ঈদ ঠিকই ফিরে আসে। যেন সে বলে যায়, অন্ধকারের মধ্যেও আলো আছে, কষ্টের ভিতরেও মিলনের সম্ভাবনা আছে, আর মানুষের হৃদয়ে আছে অমলিন এক উৎসবের আনন্দ। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের পর্যালোচনা। সবাই ভালো থাকবেন, ঈদের আনন্দে মেতে উঠুন।